তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে বাংলার দ্বিতীয় সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গাসাগরের ঢেউয়ে কি ডুবে গেছে বলো তো? এটা কিন্তু তোমার মেঘ ডুবে গেছে। নেভে না তার যন্ত্রণা, কি নেভে না? নেভে না তার যন্ত্রণা, এইখানে তাহলে বললাম যন্ত্রণা হবে। আচ্ছা, ড্যাশ শ্রাবণের ধারা বর্ষিতে ছিল। কি বলতো? মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিত ছিল। একটি আত্মনির্ভরশীল ভাষা, এখানে কি সংস্কৃত একটা আত্মনির্ভরশীল ভাষা। সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কে দৃঢ় সংকল্প? এটা কিন্তু তোমার মিস নোবেল। সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। ঘ্রাণ শক্তির ক্ষমতা অধিক। এটা কোনটা বলো তো? এটা কিন্তু শকুন। তৎসম শব্দ বলতে বুঝি এটা কি সংস্কৃতের সমান তৎসম শব্দ। তারপরে দেখো, সংযোগকারী, সংযোগ স্থাপনকারী সর্বনামের অপর নাম কি, অন্য নাম কি? এটা তোমার হবে সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে। আচ্ছা, দুইয়ের যে প্রশ্ন আছে, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? কিশোরীর চাল ধোয়া হাতটি ছিল ভিজে ও শীতল। আবহমান কবিতায় কি হারায় না? প্রবাসী মানুষের বাগান থেকে কুন্দ ফুলের হাসি হারিয়ে যায় না। ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কী কারণে? দেখো, ভয়ে কিংবা ঘৃণাতে শ্বেতাঙ্গদের ভারতীয়রা কিন্তু সাধারণত এড়িয়ে চলে। ঘরের বাইরে এসে রাধারানী কী দেখেছিল? যিনি টাকা দিয়ে গেছেন তিনি চলে গেছেন, এইটাই দেখে। উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা রয়েছে? এটা কিন্তু তোমার ফার্সির সাথে বাঁধা রয়েছে। চিলিয়ান জাদুঘরের ম্যাজিকের বিশেষত্ব কী ছিল? ম্যাজিকের প্রদর্শনীতে তিনি নানান জাতীয় পাখির ব্যবহার করতেন। আচ্ছা, ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষণের মধ্যে পার্থক্য। দেখো, যে বিশেষ্য পদের দ্বারা কোনো কাজের নাম বোঝায় তাকেই আমরা ক্রিয়াবাচক বিশেষ্য বলবো। আর তোমার হলো ভাববাচক, যে বিশেষ্য পদের দ্বারা যে কোনো ভাব প্রকাশ পায় তাকেই কিন্তু আমরা ভাববাচক বিশেষ্য বলে থাকবো। আচ্ছা, এইবার দেখো, চলো তিনের প্রশ্নগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখি। আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। আমি কে? আমি হলো এখানে স্বয়ং কবি জীবনানন্দ দাশ। আচ্ছা, তিনি কী টের পান? সন্ধ্যার সূচনায় আকাশের 7টি তারা ফুটে উঠলে সৌন্দর্য পিয়াসী মন নিয়ে ঘাসের ওপর বসে থাকেন। তখন তিনি বঙ্গ প্রকৃতির মায়াময় সৌন্দর্য ও বিচিত্র গন্ধের মাঝে টের পান বাংলাদেশের প্রাণের স্পন্দন। নিঃসর্গ প্রকৃতির ক্ষুদ্র সাধারণ অনুষঙ্গ কবির চোখে ধরা পড়ে পরম মুগ্ধতায়। বাংলার সান্ধ্য সৌন্দর্যে আবিষ্ট কবি প্রকৃতির তুচ্ছাতিতুচ্ছ উপাদানেই খুঁজে পান বাংলাদেশের প্রাণের হদিশ। এবার তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। এখানে তার সঙ্গে কার সম্পর্কে বলা হয়েছে বলতো? এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ মনে করেন যে মিস মুলারের সাথে মিস নোবেলের বনিয়ে চলা প্রায় অসম্ভব। এখানে কেন এই মন্তব্যটা করেছেন? বিবেকানন্দ মিস মুলারকে কিন্তু জানতেন, তিনি একজন চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে ছোটোবেলা থেকে তার মনের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে তিনি আজন্মনেত্রী। অর্থই সমস্ত সমস্যার সমাধানের কিন্তু একমাত্র উপায়। এই মনোভাব অজ্ঞাতসারেই তার কিন্তু মনের মধ্যে দৃঢ়ভাবে বাধা পড়েছে। আর তিনি ভাবেন যে অর্থ দিয়ে সব কিছু পরিবর্তন করা যায়। মিস নোবেল কিন্তু এই কারণেই মিস নোবেলের সঙ্গে কিন্তু বনিয়ে চলা অসম্ভব হবে বলে স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন। আচ্ছা, পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। পদ্মলোচনের কাছে কেন এরা সুপরিচিত? আসলে দেখো, রাধারানীর পিতার সময় কাপড় বিক্রেতা পদ্মলোচন সাহা পরিবারের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। এবার কাপড় বিক্রেতা পদ্মলোচনের ব্যবসায়িক ধুরন্ধর বুদ্ধি অতিমাত্রায় ছিল। রুক্মিণী কুমার রায় কাপড়ের দোকান থেকে নগদ অর্থে রাধারানীর কাছ থেকে কাপড় কিনে তার হাতে রাধারানীর বাড়িতে পাঠায়। সে 4 টাকার কাপড় 8 টাকা 14.5 আনায় বিক্রি করে যথেষ্ট মুনাফা রেখেছিল, এবং পদ্মলোচন অধিক মুনাফা লাভ করার মানসিকতায় তাকে সকলেই বিশেষভাবে চিনত এবং অপছন্দ করত। এই উল্লেখ পাওয়া যায় রাধারানী ব্যবহৃত পোড়ার মুখো, কাপড়ে বিনছে ইত্যাদি উল্লেখ থেকেই কিন্তু। আচ্ছা, আমরা এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি বলতো? বঙ্গপ্রকৃতির অনাবিল সৌন্দর্য পুরাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাঙালিকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে যে সে দূরে গিয়েও বারবার ফিরে আসে। বাঙালি তথা মানুষের জন্মভূমি অর্থাৎ ঘরে ফেরার যে চিরকালীন টান, তা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুভবে ধরা পড়েছে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতায় কবি বলেছেন যে সভ্যতার সৃষ্টির সময় মানুষ এই বঙ্গ প্রকৃতিকে ভালোবেসে তার কাছে আশ্রয় নিয়েছিল। তাদের কাছে উত্তর পুরুষেরা নানা কারণে পল্লী বাংলাকে ছেড়ে চলে গেলেও
তারা ভুলতে পারেননি শিকড়ের টানকে। অনেক বছর আগে আসা মানুষের মতো তারাও পল্লী প্রকৃতির স্নেহের বন্ধনে জড়িয়ে তারা হারিয়ে গিয়েও আবার ফিরে এসেছে নিবিড় সান্নিধ্যে। মানুষের এই প্রকৃতিলগ্ন বেঁচে থাকার স্বাদ অফুরান। সূর্যের যাওয়া আসা নদীর বয়ে চলার মতোই বঙ্গবাসীর সুখ দুঃখ দুর্দশা আনন্দ বেদনা কোনোক্ষণই কিন্তু পূর্ণ হয় না। আবহমান কাল ধরে স্বদেশে ফিরে আসার ইচ্ছে বাঙালির অটুট থাকে। তাই এই ইচ্ছেকে মনে মনে লালন করেই বলে বারবার ফিরে আসতে হয় এই বাংলায়। হারিয়ে যাওয়ার এই জন্যই নিজেকে বারবার খুঁজে নিতে পেতে এবং নিজের অস্তিত্বকে উপলব্ধি করতে বারে বারে ফিরে আসে জন্মভূমিতে। নতুন শব্দ আমদানিও করা যাবে না। এখানে দেখো নতুন শব্দ বলতে কি বুঝিয়েছেন, এই প্রশ্নটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমি আলোচনা করছি না, এটা খুব সহজ আছে, তোমাদের বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই যে স্ক্রিনশটটা নিয়ে নাও। 4-3 নম্বর প্রশ্নটা দেখো, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া টাকা কি পয়সা। বক্তা এই মন্তব্য করেছে এবং আলো জ্বালাবার পরের ঘটনা উল্লেখ করো। এই প্রশ্নটা দেখো আমি আলোচনা করছি না, খুব সহজ কোশ্চেন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই দেখো উত্তরটা এখানে কিন্তু শেষ, এই স্ক্রিনশটটাও নিয়ে নেবে। এর পরের প্রশ্নটা দেখো, কি অসামান্য তার বুদ্ধি, কার উক্তি এবং কার অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে। আসলে দেখো উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুঘর আর্গাস। আসলে প্রফেসর শঙ্কুর, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, কোন অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে। প্রফেসর শঙ্কুর হোটেলের ঘর থেকে করভাসকে, এটা কিন্তু করভাস হবে, ভয় রেপ হবে, এটা ঠিক করে দেবে। করভাসকে চুরি করে চিলিয়ান জাদুঘর আর্গাস পালিয়ে যায় এবং গাড়ি করে শহরের বাইরে বেরিয়ে যাওয়ার সময় করভাস বুদ্ধি করে আর্গাসের -20 পাওয়ারের চশমাটা ঠিক তুলে নেয় এবং হাইওয়ের গাছের একটা গুঁড়িতে ধাক্কা মেরে আর্গাসের গাড়ি থেকে বিশাল রিভলভার হাতে নিয়ে পড়ে করভাসকে খুঁজতে। আর্গাস ভীষণ রেগে কর্কশ শব্দে স্পেনীয় ভাষায় শয়তান বলে করভাসকে গালাগালি দেয়, বলে কোথায় গেল শয়তান পাখি। করভাস মূর্খ পাখি, শয়তান পাখি, নরকবাস আছে তোর কপালে, নরকবাস। এরপর শঙ্কু পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছলে আর্গাসের হাত থেকে অস্ত্র ফেলে দেয় এবং কিন্তু কিছু দেখতে না পাওয়ার কারণে আর্গাস কোনো ভেলকি দেখাতে পারেনি এবং করভাসের এই বুদ্ধিমত্তার কারণেই আর্গাসকে সহজেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পেরেছিল। পরের প্রশ্নটা দেখো, অন্য কোনো পাখির তুলনায় তার যে ক্ষমতা বেশি আছে অন্য পাখির তুলনায় ক্ষমতা আরও বেশি ও আরও বিস্ময়কর। এই বক্তব্যে শঙ্কু কী যুক্তি দেখিয়েছেন। আধুনিক কথাসাহিত্যে গোয়েন্দা প্রধান গবেষণাধর্মী রচনাধারার সত্যজিৎ রায়ের আধুনিকতা ও তীক্ষ্ণ মেধায় বর্ণময় দুটি উপহার দিয়ে লিখলেন করভাস নামক গল্প। এই করভাস গল্পে বৌদ্ধিক অনুশীলনের নিবিড় অধ্যাবসানায় লক্ষ্য করে দেখা গেল যে অনুষিঙ্গ এক ম্যালিফাউল ও গ্রিব পাখির বিশেষত্ব। দুই পাখি অভূতপূর্ব জীবনযাপনের কথা। ব্যতিক্রমী পাখি অস্ট্রেলিয়ার ম্যালিফাউল, এই পাখিটি কিন্তু বালি মাটি উদ্ভিজ্জ ঢিপি তৈরি করে তোমার বাসা বাঁধে মাটির ভেতরে এবং ডিমে তা দেওয়ার সময় অজ্ঞাত কৌশলেই সেটা 78 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেখে দেয়, যার ফলে ডিম থেকে শাবকের জন্ম হয়। মাটির ভেতরে বাসা তৈরি করে অনন্য কৌশলে বাসার ভেতরে শাবক জন্মানোর উপযুক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে পাখিটির যে বিশেষ ক্ষমতা সিনিয়র শঙ্কুকে আশ্চর্যান্বিত করেছিল। আচ্ছা, রহস্য বাড়িয়েছে গ্রিপ পাখিটিও। অজ্ঞাত কোনো জৈবিক তাড়নায় তারা নিজেদের পালক ছিঁড়ে খায় এবং শাবকদেরও খাওয়ায়। পাখিটির আত্মরক্ষার উপায়টি চমৎকার। অন্যান্য উপায়ে শরীরের বায়ু বের করে দিয়ে তারা বাড়িয়ে দেয় স্পেসিফিক গ্র্যাভিটি, আর প্রয়োজন মতো ডুবে থাকে জলের ভেতর ও আদ্যব অবস্থায় আত্মগোপন করে। পক্ষী জগতে এমন বিচিত্র সব আচরণ পাখি সম্বন্ধে গবেষক শঙ্কুর কৌতূহল বহু গুণ বাড়িয়ে তুলেছিল। এছাড়া যাযাবর পাখিটির দিক নির্ণয় করার ক্ষমতা, ঈগল পাখিদের শিকার করার ক্ষমতা, শকুনের ঘ্রাণশক্তির কথা, সব কিছুই তাকে আশ্চর্যান্বিত করেছিল। এবার দেখো 6 যে তোমার সারাংশটা রয়েছে, সেই সারাংশটা আমি আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নাও। যে এই বিশ্ব সংসারে এক শ্রেণীর মানুষ শুধু দিয়েই গেল, বিনিময়ে তারা কিন্তু অবজ্ঞা, লাঞ্ছনা, অত্যাচার, উৎপীড়ন, দুঃখ, যন্ত্রণা এবং তাদের এই বঞ্চনায় ক্ষুব্ধ লেখক তাদের মানুষের কাছে নালিশ জানাতেই লেখনী ধরেছেন। তাই তাদের লেখার মধ্যে দারিদ্র্যের ছাপ পড়লেও বাস্তব পৃথিবীর রুক্ষতার, প্রকৃতির তোমার
রূপ সৌন্দর্যের প্রকাশে জীবনব্যাপী বিমুখ থেকেছেন এই লেখক। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ সকলকে।